নমস্কার সবাইকে। এডুকেশন অনলাইন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। মোটামুটি তোমরা যারা এই অনুষ্ঠান দেখছো তারা জানো যে স্কুলে যে রেগুলার যাওয়া বা শিক্ষকদের সঙ্গে ক্লাস করবার যে অপরচুনিটিসগুলো থাকতো স্টুডেন্টদের কাছে, সেটা এখন কম আছে, নেই বলতে গেলে। মার্চ মাস থেকে আমরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমরা বাড়িতে বসে থাকবো? মানে এরকম কি ভাববো যে পরীক্ষা হবে না বা এই বছরটা একটু অন্য রকম যাবে বলে চলো একটু স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দিই, আলসেমি, দেরি করে ঘুম থেকে ওঠা, রুটিন ভাঙা, এই ব্যাপারগুলো কি করব? আমার মনে হয় যে কেউ সাজেশন দেওয়ার আগে স্টুডেন্টদেরকে নিজেদের কাছে নিজেদের প্রশ্ন করা উচিত যে আমরা কি আমাদের প্রিপেয়ার রাখবো নাকি রাখবো না। যদি মনে করো যে প্রিপেয়ার রাখবো না, এই বছরটা অন্যরকমভাবে কাটাবো, সেটা তোমাদের ডিসিশন। কিন্তু যদি মনে করো যে না, আমাকে প্রিপেয়ার রাখবো, যে কোনো সময় পরীক্ষা হতে পারে বা অন্য কোনো সিস্টেমেও পরীক্ষা হতে পারে, অনলাইন বা এটসেট্রা, তাহলে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। সিটিভিএন অনলাইনের অনুষ্ঠানটা এরকমই, যেখানে তোমাদের আমরা হেল্প করতে পারি, এবং হেল্প করবার জন্য আজকেও আমরা একই রকমভাবে এডুকেশন অনলাইন প্রোগ্রাম রেখেছি। আমাদের সঙ্গে শ্রী দেবেশ দাস স্যার রয়েছেন। আজকে আমরা জীবন বিজ্ঞান পড়ব, অষ্টম শ্রেণীর। দেবেশবাবু অশ্বিনীনগর জেএন মণ্ডল ইনস্টিটিউশনে পড়ান, কিন্তু ওই আমার কথা মতো আজকে উনি সারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা সিটিভিএন দেখছেন তাদের কাছে টিচার, এবং আজকে জীবন বিজ্ঞান নিয়ে আমরা আলোচনায় থাকব। তো কাজেই এখান থেকে আমরা শুরু করব। স্যারকে স্বাগত আজকের অনুষ্ঠানে। স্বাগত। নমস্কার দেবেশ্বরবাবু, ধন্যবাদ। এখন প্রথম হচ্ছে এইটের আমি এর আগে এই চ্যানেলে অনেক দিন ক্লাস করেছি, তো যতটুকু পড়ানো হয়েছিল তারপরে এখন লাস্ট চ্যাপ্টারে আসছে আদর্শ বনের গঠন। মূলত এই চ্যাপ্টারটা তোমরা যারা পড়বে সেটা হচ্ছে তোমাদের একটু সাধারণ আইডিয়ার উপরেও নির্ভর করবে। তোমরা যদি বাবা মার সঙ্গে বা আত্মীয় পরিজনের সঙ্গে বা বিভিন্নভাবে ঘুরতে টুরতে যাও পাহাড়ি অঞ্চলে, বনাঞ্চলে, তাহলে সেখানেও তোমাদের অভিজ্ঞতার সঙ্গে তোমরা শেয়ার করতে পারো, মিলিয়ে নিতে পারো একটা আদর্শ বনের গঠন কেমন হতে পারে। আদর্শ বনের গঠন হচ্ছে একদম উপরের স্তর, যেটা একেবারে উপরের স্তরকে আমরা ছাদ বলি। মানে একেবারে উপরের স্তর, যেন মনে হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আকাশে ছুটছে, সব গাছ ছাড়িয়ে, ওই রকম ব্যাপার স্যাপার আর কি। একেবারে উপরের স্তরটাকে বলা হচ্ছে ছাদ। যেখানে সেটা কি করে, এই ছাদটা এমন গভীর দ্বারা সূর্যের আলোকে প্রবেশ করতে বাধা দেয়। সূর্যের আলোকে অ্যাকচুয়ালি সেই ছাদ ভেদ করে সূর্যের আলো কম প্রবেশ করে। এটা প্রায় সাধারণত 30 মিটার, কিন্তু পাইন গাছের জঙ্গল টঙ্গল আরও বেশি হতে পারে, পাহাড়ি অঞ্চলে আরও উঁচু হতে পারে। তারপরের স্তর হচ্ছে নিচের স্তর। এই নিচের স্তরটা কি করছে, ছাদকে স্পর্শ করার চেষ্টা করছে, এটাকে ক্যানোপি বলা হয়, ক্যানোপি। এইখানে মোটামুটি আলো কম, কিন্তু আলো কিছু প্রবেশ করে। বৃক্ষ, গুল্ম, কাণ্ড, এইসব জাতীয় সমস্ত উদ্ভিদ আছে, বৃক্ষ জাতীয় উদ্ভিদ আছে, গুল্মও আছে, তারপরে ছোট গাছ বড় গাছ মিলিয়ে সব আছে। তারপরে হচ্ছে একেবারে মাটির উপরের স্তর, তৃতীয় স্তর। একেবারে তৃতীয় স্তর নতুন জন্মানো গাছ, গুল্ম, ঝোপ জঙ্গল মানে গুল্ম বলতে কি, গুল্ম তার বিরুৎ, গুল্ম বৃক্ষ জানো, বিরুৎ হচ্ছে একেবারে নরম কাণ্ড, গুল্ম হচ্ছে ঝোপঝাড়, জবা গাছ, গুল্ম জাতীয় উদ্ভিদ, ঝোপঝাড়, আর বৃক্ষ তো উঁচু। আর বনের মেঝের ঠিক উপরে যেখানে মূলত বিরুৎ জাতীয় উদ্ভিদ জন্মায়। বিরুৎ কাদের বলা হয়? যাদের কাণ্ড নরম, যাদের কাণ্ডের আরও অনেক ব্যাপার আছে, যান্ত্রিক কলা কম থাকে, যাই হোক, সেই সব উদ্ভিদ হচ্ছে নরম বিরুৎ জাতীয়, চারা গাছ, ফার্ন, ঘাস, এইসব। আর একেবারে মেঝে, সেখানে মরা পাপড়ি, পচা ফুল, তারপরে ফুল ঝরে পড়ে থাকে, এইগুলো সমস্ত নিয়ে বনের একটা মেঝে তৈরি করে। এই মেঝের মধ্যে হিউমাস আছে। হিউমাসটা কি না, পচা গলা মৃত দেহাবশেষ, যেগুলো ফুল ফল পাতা পড়ে যাচ্ছে, বিভিন্ন প্রাণীর মৃত দেহাবশেষ মাটিতে মিশিয়ে যাচ্ছে, দিয়ে অম্লধর্মী যে মৃত্তিকা তৈরি হচ্ছে, যা মৃত্তিকার গঠনকে উন্নত করে, তাকে বলা হয় হিউমাস, যেখান থেকে উদ্ভিদ তার পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করতে পারে। সেটা হচ্ছে বনের মেঝে স্তর। এই হচ্ছে মোটামুটি আদর্শ একটা বনের গঠন হতে পারে। একদম। আমি একটু টেলিভিশন স্ক্রিনে কোয়েশ্চেনটা দেখে নিই। তার মানে তোমাদের কি কোয়েশ্চেন থাকছে? কোয়েশ্চেন অষ্টম শ্রেণীর জন্য একটি আদর্শ বনের গঠন কেমন হতে পারে,
তোমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ বন বলে চ্যাপ্টার অষ্টম শ্রেণীর জন্য। আদর্শ বন বলতে স্যার যেটা ব্যাখ্যা করলেন, সেখানে গুল্ম, বৃক্ষ, বিরুৎ এই সমস্ত ধরনের বৃক্ষের সমবেষ্টনে যে বনভূমি তৈরি হচ্ছে সেটাই হচ্ছে বন, এবং সেটাকে আদর্শ বন বলা হয়, যার মধ্যে 3 ধরনের বৃক্ষের অবস্থানই দেখতে পাওয়া যায়। এবং আপনি বললেন স্যার একটা ছাদ থাকবে, ক্যানোপি বলা হয় যাকে, এই ধরনের ছাদের নিচটা থেকে কেন ছাদের নিচে একটা ছাদ, তার নিচেটা কেন যেটা ওই বাড়িতে যেমন 3 তলার উপরে ঠিক, একটা সেট করে দেওয়া হয়। ঠিক ঠিক ওই 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 ধরনের। আচ্ছা, এবার আমরা একটু টিভি স্ক্রিনের সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি। এবং আমার মনে হয় যে যে কোনো বিষয় পড়তে গেলে স্টুডেন্টদের উচিত, যদিও বা স্যার রয়েছেন পাশে, তবু আমি বলছি, কারণ যেহেতু আমি তোমাদের থেকে বড়, যারা 8-এ পড়ো তাদের থেকে অনেকটাই বড়, দাদার মতো, যে কোনো বিষয় পড়তে গেলে বিষয়টিকে আত্মস্থ করবার চেষ্টা করো এবং বাস্তবের যে ছবিগুলো সেই ছবিগুলোকে ভাবো। একটা কথা কিন্তু স্যার খুব ইম্পর্টেন্ট বললেন, সেটা হচ্ছে যে যদি তোমরা কোথাও ঘুরতে যাও, এই যে ট্যুরিজমটা এই প্যান্ডেমিক সিচুয়েশানে হ্যাম্পার হয়েছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি হ্যাম্পার হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আগামী দিনেও হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে ঘুরতে গিয়ে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করে নিয়ে আসবে, তার কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। কাজেই তোমাদের থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্সকে যদি আরও বেশি বুস্ট আপ করতে হয়, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের দরকার এবং ফিলটা দরকার। ফিল ছাড়া যদি তুমি ক্লাসে উপস্থিত হও, অনলাইন এডুকেশন করো বা টিভির সামনে, হোয়াট এভার ইউ সিট, যেখানে তুমি বসো, সেটা কিন্তু কার্যকরী হতে পারে না। কাজে তোমার ফিলটা দরকার, বুঝে পড়াটা দরকার। দেখো কি ইম্পর্টেন্ট সেকেন্ড কোয়েশ্চেনটা স্যার রেখেছি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। দ্বিতীয় কোয়েশ্চেন টিভি স্ক্রিনে দেখি, বন কেটে ফেলা হলে পরিবেশের কি ক্ষতি হতে পারে। দেখো আমি একটু তোমাদের উল্লেখ করে দিই, সম্প্রতি আমরা একটা নিউজ করেছিলাম, দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্য, সেখানে কিন্তু আগুন জ্বলছে, মানে রিসেন্ট 2-3 দিন আগে। এর কারণটা খোঁজা হচ্ছে। এবং কয়েকদিন আগে তোমরা জানো, কয়েক মাস 6 আগে অ্যামাজন অরণ্যতে ইন্টেনশনালি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, প্রচুর অরণ্য ধ্বংস হয়েছে। ওয়ান সেকেন্ড, তোমরা যারা একটু বিশ্বের খবরাখবর রাখো, দেখেছো অস্ট্রেলিয়াতেও কিন্তু এইভাবে দাবানলের ফলে প্রচুর গাছ পুড়ে নষ্ট হয়েছে। তোমাদের চলে আসে রাজ্যের ক্ষেত্রে, আমরা আরেকটি নিউজ করেছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে, সেখানেও কিন্তু ইন্টেনশনালি গাছ এরকম আগুন লাগিয়ে নষ্ট করা হয়েছে। এছাড়াও ঝুম চাষের ফলেও কিন্তু অনেক ক্ষেত্রে বনভূমি নষ্ট হয়। আমি সেই স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, যে বন কেটে ফেললে পরিবেশের কি ক্ষতি হতে পারে সেই প্রশ্ন আপনি রেখেছেন। কিন্তু স্যারের কাছে দ্বিতীয় প্রশ্ন নিয়ে যাওয়ার আগে একজন রয়েছেন ফোনে, আমি ফোনটা নেব। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, আমি লঙ্গাই ইনাপুর থেকে অক্ষয় দেব বলছি। হ্যাঁ, স্বাগত তোমায় অনুষ্ঠানে। অক্ষয় তোমার নাম বললে না? হ্যাঁ। অক্ষয়, তোমার কি প্রশ্ন আছে বলো স্যারকে। এটা তো কোন ক্লাসের পড়ানো চলছে? অষ্টম নাম নেব, আমি কিছু বুঝতে পারছি না। এখানে তো লেখা আছে যে অষ্টম এবং নবম শ্রেণীর পড়ানো হচ্ছে, এটা কোন শ্রেণীর পড়ানো হচ্ছে? এটা অষ্টম শ্রেণীর পড়ানো হচ্ছে, অষ্টম শ্রেণীর লাস্ট চ্যাপ্টার। এই দেখো আমি তোমায় একটুখানি দেখিয়ে দিই, এই যে অষ্টম শ্রেণী সাবজেক্টে দেখো, অষ্টম শ্রেণী বন। তোমার কি কোনো প্রশ্ন আছে এখান থেকে? এটা 5 নম্বর 5 নম্বর পরে আসবো। বিজ্ঞানের 5 নম্বর না স্যার? তুমি প্রশ্নটা একটু গুছিয়ে নাও, প্রশ্নটা তুমি গুছিয়ে নাও। হ্যাঁ, কি বলছে? বেশ, পরে তুমি একটু প্রশ্নটা গুছিয়ে নাও। হ্যাঁ স্যার, চলো। বন কেটে ফেলা হলে পরিবেশের কি ক্ষতি হতে পারে? তোমরা যারা বনে বেড়াতে গেছো, দেখো একটা কথা হচ্ছে, তোমরা এটা ভূগোলের সঙ্গে ওখানে একটা সম্পর্ক আছে, এর সঙ্গে অনেক কিছুরই সম্পর্ক আছে। তোমরা দেখো, গাছ সালোক সংশ্লেষ করবে, বায়ুমণ্ডলে অক্সিজেন ছাড়বে। এবারে অক্সিজেন, এই জলীয় বাষ্প উপরে উঠবে, উপরে উঠে ঘনীভূত হবে, আবার বৃষ্টি হয়ে নেমে আসবে। আবার মাটিতে পুকুর, নদী, নালা, খাল, বিলের জল রোদের তাপে শুকিয়ে জলীয় বাষ্প হয়ে উপরে উঠবে, আবার বৃষ্টি। এটা জলচক্র, বৃষ্টির চক্র, জলচক্র এটা বলা হয়। এখন বন শুধু নয়, গাছ তো আমাদের অক্সিজেন যায়, তাহলে বন নষ্ট হলে কি হবে? অক্সিজেনের অভাব হবে, এটা প্রাথমিকভাবে আমরা জানতে পারি। আর একটা কি, যে বনের মাটি আর গাছের পাতা কি করে? বৃষ্টিপাতের প্রায় 50% শুষে নেয়। এই যে গাছের মানে মাটি এবং গাছের পাতা শুষে নেয়, এই যে মাটির মধ্যে জল, খুব সূক্ষ্মভাবে বলছি, দেখো মাটিতে কিন্তু আজকে একটা জল সমস্যা দেখা যাচ্ছে, বহুতল হচ্ছে, মাটির জলস্তর নেমে যাচ্ছে, মাটি থেকে জল ফ্ল্যাটে তুলে নিচ্ছে, জল পাওয়া যাবে না, মিষ্টি জল সংকট হচ্ছে। আর মাটি থেকে যদি সব জল তুলে নেওয়া হয়, আবার মাটিকে যদি জলটা ফেরত না দেওয়া হয়, তাহলে মাটির জল থাকবে কোথায়?
এটা গেল 1 নম্বর। বন কি হচ্ছে, এই যে আমাজনের কথা বলা হলো, অস্ট্রেলিয়াতে একটা সমস্যা আছে, প্রায়ই গাছে গাছে ঘষা লেগে তো আগুন ধরে যায়। কিন্তু আমাজনের ব্যাপারটা তো আমরা পড়েছি ইচ্ছাকৃত। এটা একটা বর্ষা অরণ্য, পরে আসবো। প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই 50% পরিবেশের কার্বন ডাইঅক্সাইড, প্রায় 30 থেকে 40% কার্বন ডাইঅক্সাইড পরিবেশের কি করছে, সেই আমাজনের অরণ্য শুষে নিচ্ছে, পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে। এবারে যদি এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরোক্ষভাবে বেড়ে যায়, তাহলে ধরো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কী হবে, সেই কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে পৃথিবীর উপরে একটা ছাদ আছে, তোমরা জেনে নিতে পারো, সেটা হচ্ছে ওজোন স্তর। এবারে বলছে এই যে কার্বন ডাইঅক্সাইড বাড়লে পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে, তাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। পৃথিবীর তাপমাত্রা যদি বাড়ে তাহলে মেরু প্রদেশের বরফ গলবে, মেরু প্রদেশের বরফ যদি গলে তাহলে সেই জল নদীবাহিত হয়ে সমুদ্রে আসবে, সমুদ্রে যদি জলস্তর বাড়ে তাহলে 3 ভাগ স্থল 1 ভাগ, 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে আমাদের কি হবে, বন্যা হবে, ভূমিকম্প হবে, স্থলভাগের সংখ্যা কমবে, নদীতে সমুদ্রের বন্যার ফলে সেই নোনা জল চলে আসবে স্থলভাগে, তার ক্ষতি হবে। বনের যে বাস্তুতন্ত্র, বনে দেখবে বিভিন্ন ধরনের চোরা শিকারী মানুষ, অসাধু মানুষ, তারা কি করে বিভিন্ন ধরনের, যে বন থাকলে বিভিন্ন ধরনের তোমাদের প্রজাতি থাকে, জীবজন্তু থাকে। আজকে দেখো না তোমরা, আমরা এই যে ছোট পুকুরে, আগে তোমরা ছোট পুকুরে পুঁটি মাছ, মোরলা মাছ, খলসে মাছ, এগুলো হতো। বিদেশি মাছ পরিবেশ দূষণের ফলে দেশীয় মাছগুলো নষ্ট হয়ে গেছে। আজকে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, আজকে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, সিংহের সংখ্যা কমে যাচ্ছে, রেড পান্ডার সংখ্যা কমে যাচ্ছে। বনের যে প্রজাতি, তাদের যে বাস্তুতন্ত্র, কে খাবে কাকে খাবে, এই যে খাদ্য শৃঙ্খল, এই স্বাভাবিক বাস্তুতন্ত্র বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে। আমরা বনে ঘুরতে গেলে যদি বন কেটে যায়, বনের যে মনোরম সৌন্দর্য উপাদান, বনও তো একটা, ধরো না, একটা মানুষের বনও তো একটা তার নিজস্ব স্বাধীনতা আছে। আমরা মানুষরা তার সেই স্বাধীনতাকে হস্তক্ষেপ করছি। চোরা শিকারীরা পশু শিকার করছে, বনকে অসাধুভাবে কেটে ফেলছে, গাছগুলো পাচার করছে, বিক্রি করছে। এবং স্যার কয়েকদিন আগে আমফান ঝড়ে কিন্তু বহু ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস, এই ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবনের দেখো বাঘের সংখ্যা, বাঘ কেন বেড়ে আসে, কিছুদিন আগে বাঘের হানায় নাকি কাঁকড়া ধরতে গেছিল, বাঘের বাঘ কেন বেরিয়ে আসছে, বনের বাস্তুতন্ত্র ব্যাহত হচ্ছে, বাঘ তার খাবার পাচ্ছে না বনে, সেই জন্য সে লোকালিটিতে খাওয়ার সন্ধানে বেরিয়ে আসছে। হাতি বেরিয়ে আসছে কেন, সে খাবার পাচ্ছে না কেন খাওয়ার, না বনের গাছপালার তার ঘনত্ব, তার নির্দিষ্ট বাস্তুতন্ত্র অনেক বেশি ব্যাহত হচ্ছে। এইভাবেই বনকে উপড়ে ফেলা হয়। তা আবার দেখো ম্যানগ্রোভ অরণ্য, উনি বললেন দেবাশিসবাবু, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের কাজ কি, তারা মাটির কণাগুলোকে ধরে রাখে শিকড়ের দ্বারা। এবারে সব যদি ম্যানগ্রোভ ধ্বংস হয়, তাহলে সমুদ্রের জলোচ্ছ্বাসে, ঝড়ে বা ঢেউয়ের চাপে সুন্দরবন পরপর ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে সুন্দরবনের যে বদ্বীপগুলো আছে, যেখানে এই সভ্যতা গড়ে উঠেছে, সেগুলো বিপন্ন হচ্ছেও দেখতে পাচ্ছি। আয়লা, আমফান, এই বিভিন্নভাবে দেখো জলোচ্ছ্বাসের ফলে, এই অসাধু ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংসের ফলে তো এই দ্বীপগুলো ডুবে যাচ্ছে, চাষবাস হচ্ছে না, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছে, মানুষের দুর্দশা শেষ হচ্ছে না। তার জন্য কিন্তু আমরাই দায়ী, আমরা এই বনগুলোকে অসাধুভাবে ধ্বংস করছি। এইভাবে আরও অনেক বলা যেতে পারে। তোমরা আরও, এখন তো ডিজিটাল মিডিয়া, এই বন ধ্বংস হচ্ছে, দেবেশবাবু বললেন আমাজনের কথা, অস্ট্রেলিয়ার কথা, আমাদের কোচবিহারের কথা, এগুলো সংবাদপত্রে পড়বে, গুগল সার্চ করে দেখবে, আরও জানতে পারবে এই সংক্ষিপ্ত সময়ে বনের যে আরও ক্ষতি কী হয়, বনে গাছ আগুন লাগলে কি হয়, এর অনেক বলা যেতে পারে। এই 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বলা যেতে পারে। একদম স্যার, আমি একটু আরেকটা ফোন নেব। হ্যাঁ। এবং তোমরা জেনেছো হয়তো বা, এই ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সুন্দরবন অঞ্চলে 5 কোটি ম্যানগ্রোভ লাগানো হবে। আমি জানি না যে পরিকল্পনার বাস্তবায়ন কতটা হয়েছে, কিন্তু উনি বলেছিলেন আগামী দিনে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন অঞ্চল অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের ভূমিক্ষয় কমাতে পারে স্যার, যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সয়েল ইরোশন কমাতে পারে। এবং এর ফলে এটাও তোমাদের জেনে রাখা উচিত যে সারা বিশ্বে নোনা জল, স্যার কিন্তু উল্লেখ করেছেন, নোনা জল মিষ্টি মাটিতে ঢুকে গিয়ে, অর্থাৎ পলি মাটিতে ঢুকে গিয়ে যে পরিমাণ ভূমিকে দূষণ করে, তার পরিমাণও কিন্তু সারা বছরে কয়েক লক্ষ হেক্টর, পরিমাণটা অনেকটা। কাজে ভূমিক্ষয়কে প্রতিরোধ করা প্রয়োজন। কে রয়েছে ফোনে? হ্যালো, আমি নিরুপম দেব বলছি। নিরুপম বলছো, কোথা থেকে বলছো? আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে বলছি। কোথা থেকে বাবু, শুনতে পেলাম না। হ্যাঁ, কোথা থেকে বলছো, আরেকবার একটু বলো। হাইলাকান্দি।
আচ্ছা আচ্ছা, হাইলাকান্দি। বলো তোমার কি প্রশ্ন আছে স্যারকে, বলো। আমি স্যারকে বলতে চাই যে স্যার স্যার যেটা পড়াচ্ছেন হ্যাঁ, স্যার যেটা পড়াচ্ছেন সেটা আমার বইয়ের প্রশ্নের সাথে তো মিলছে না। কোন প্রশ্ন? ও, আচ্ছা। আমার বইয়ের সাথে এখানে কোনো বন প্রশ্নই বনে পরিবেশের কি হতে পারে, এটা তোমার 8-এর বইতে আছে বাবা। তুমি দেখো বনে আগুন লাগলে কি হতে পারে, বৃষ্টিপাত, মেঘ বৃষ্টি, বরফের কথাও তোমার 8-এর সরকার থেকে যে বই দিয়েছে আছে। জল জল না, জল আমার বইয়েতে এরকম নেই। আমার এখানে আছে সংকোচন প্রাকৃতিক গ্যাস, সিএনজি এবং তরলকৃতি পেট্রোলিয়াম গ্যাস, এলপিজির ব্যবহারের সুবিধা কি কি, এসব প্রশ্ন আছে এটা লাস্টে দেখো, লাস্টের 8-এর চ্যাপ্টারে দেখো বনের ক্ষতি, লাস্টের 8-এর চ্যাপ্টারে দেখো বন, লাস্ট 8-এর চ্যাপ্টারে বন চ্যাপ্টারটা আছে বাবা। সেইখানে দেখো বন বলে জৈব বৈচিত্র্য, পরিবেশ সংকট, বিপন্ন প্রাণী সংরক্ষণের মধ্যে বন বলে চ্যাপ্টারটা আছে, লাস্টের চ্যাপ্টারে দেখো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পড়ো। একটু দেখে নাও। হ্যাঁ চল। আচ্ছা, এবারে- আর আরেকজন রয়েছেন বলছে ফোনে। হ্যালো, কে আছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আমার নাম সায়ন বড়ু। হ্যাঁ সায়ন, বলো। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে রামপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে বলছি। একটু জোরে বলো না প্লিজ। রামপুর রামকৃষ্ণ মিশন থেকে বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আমার আমার প্রশ্নটা হলো যে পৃথিবীতে বর্ষারণ্য কোথায় কোথায় দেখা যায়? বর্ষা অরণ্য কোথায়? বর্ষারণ্যের হ্যাঁ হুম। হ্যাঁ, বলো বলো। বর্ষারণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো হ্যাঁ, এবং বলছি, ভবিষ্যতে বেশ বেশ বেশ। আমি আসবো বেশ, বর্ষা বেশ, অরণ্যের বেশ। কথা প্রসঙ্গে বলে গেছি। হ্যাঁ, হ্যাঁ। বলি, হুম হুম হুম। বর্ষা অরণ্য, আমি তো তোমাদের তার আগে একটা প্রশ্ন এখানে স্ক্রিনে আছে, ম্যানগ্রোভ। ম্যানগ্রোভটা একটু ম্যানগ্রোভ বলে আমি নিয়ে- একটু দেখে নিই একটু টিভি স্ক্রিনে। হ্যাঁ। ম্যানগ্রোভ কাদের বলা হয়? আমরা কিন্তু অলরেডি ম্যানগ্রোভ ছুঁয়ে গেছি। টেলিভিশন স্ক্রিনে কোশ্চেনটা দেখবো। ম্যানগ্রোভ কাদের বলা হয়? সুন্দরবনের পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভের গুরুত্ব তো কতখানি? কতখানি আমরা একটু আলোচনা করেছি। ম্যানগ্রোভ তাদের বলবো যারা লবণাক্ত মাটিতে জন্মায় এবং যাদের শ্বাসমূল থাকে। শ্বাসমূল ব্যাপারটা কি জানো তো, সুন্দরবনের মাটিতে অনেক লবণ থাকে, জল থাকে। একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। এখন সুন্দরবনের মাটিতে অনেক জল থাকে, লবণও থাকে, কিন্তু সেই লবণাক্ত জল, এই জলের মধ্যে সেই সব জল শোষণ করতে পারে না সুন্দরী গাছগুলো, আর অক্সিজেন পায় না। সেই জন্য তাদের মূলগুলো মাটির উপরে উঠে থাকে, তীরের ফলার মতো, সেখানে ছিদ্র থাকে, দিয়ে বাইরের অক্সিজেন গ্রহণ করে শ্বাসমূল। তাহলে ম্যানগ্রোভ কাদের বলা হয়? যারা লবণাক্ত মৃত্তিকায় জন্মায়, যাদের শ্বাসমূল আছে আপাততভাবে, যারা লবণের সহন ক্ষমতা আছে, লবণ সহন ক্ষমতা আছে, তাদের ম্যানগ্রোভ বলা হয়। আর এই সুন্দরী গাছের লবণ সহন ক্ষমতাটা তোমরা ক্লাস 10-এ উঠলে জানতে পারবে, অভিযোজন চ্যাপ্টারে। এবারে সুন্দরবনের পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভের গুরুত্ব কি? ম্যানগ্রোভ আমি আবারও বললাম যে সয়েল মানে মাটিকে ইরোশন, মাটির ক্ষয়কে রক্ষা করে, সুন্দরবনের দ্বীপগুলোকে রক্ষা করে, মাটির ক্ষয়কে রক্ষা করে এবং ম্যানগ্রোভ পরিবেশ রক্ষায় কাজ করে। ম্যানগ্রোভ ঘন জঙ্গল সৃষ্টি করে। যদিও আবার ম্যানগ্রোভ থেকে উঁচু মানে খুব বিভিন্ন ভালো ধরনের ফার্নিচার এগুলো হয়, কিন্তু সেই ম্যানগ্রোভ যখন পড়ে যায়, নষ্ট হয় তাদের থেকে। আর ম্যানগ্রোভ তোমার বৃষ্টিপাতের একটা, সুন্দরবনের যে একটা পরিবেশ ভারসাম্য রক্ষায়, মূলত এইগুলো হচ্ছে ম্যানগ্রোভের গুরুত্ব। এই হচ্ছে ম্যানগ্রোভের গুরুত্ব। হ্যাঁ, তারপরেই যেটা তুমি প্রশ্ন করেছো, বর্ষা। একদম, বর্ষা অরণ্য একবার দেখে নিই একটু টেলিভিশন স্ক্রিনে। আচ্ছা, কেউ কি আছো ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি রূপসা ঘোষাল বলছি শ্রীরামপুর থেকে। হ্যাঁ, রূপসা বলো। বলছি আমি স্যারের কাছে প্রশ্ন আছে যে ঝুম চাষ কাকে বলে? ঝুম চাষ হচ্ছে, তোমার বলছি দেবশ্রীবাবু বলে গেছিলেন আগে। হ্যাঁ ঠিক কথা, ঝুম চাষ হচ্ছে, ঝুম চাষ করতে হবে। পাহাড়ি অঞ্চলের জীবিকা নির্বাহের একটা বিরাট ব্যাপার হচ্ছে ঝুম চাষ, কিন্তু তার একটা বিজ্ঞানসম্মত কারণ আছে। বিজ্ঞানসম্মতভাবে করতে হবে। পাহাড়ের ঢাল কেটে কেটে যে সমতল, যে ল্যান্ড মানে একটু ফাঁকা সমতল জায়গা বের করে তার মধ্যে যে চাষ করা হয়, ধাপ চাষ বা ঝুম, তাকেই বলা হয় ঝুম চাষ। কিন্তু এখানে যে সমতলটা তৈরি করা হবে, দেখতে হবে সেখানে জলটা পড়ে যেন খুব দ্রুত বেগে না চলে যায়, জলটা আস্তে আস্তে করে যায়। যদি দ্রুত বেগে চলে যায় তাহলে কিন্তু দেখা যাবে সয়েল ইরোশন, মাটি ক্ষয় হবে। তাই ঝুম চাষ হচ্ছে পাহাড়ে যে সমতল, পাহাড় কেটে কেটে যে সমতল চাষ করা হয় তাকে ঝুম চাষ করা হয়। তোমরা যদি সিকিম বেড়াতে যাও তাহলে দেখবে সিকিম, গ্যাংটকে ঝুম চাষটা খুব দারুণভাবে দেখতে পাবে। আরও বিভিন্ন পাহাড়ি অঞ্চলে দেখতে পাবে, সব জায়গায় আছে। সেখানে ধান হয়, আদা হয়, তারপরে বাদাম চাষ হয়, অনেক রকম। এইগুলো হচ্ছে ঝুম চাষ।
পাহাড়ের ঢাল কেটে কেটে চাষ, কিন্তু অবিজ্ঞানসম্মত বলছি কেন, মানে যথেষ্ট খুশি ওই বিভিন্নভাবে তার মানে সমতলে তার ঢালুনেসটাকে ঢালু কতটা হবে সেটা না রেখে যখন তখন যেখানে সেখানে মানে পাহাড় কেটে এই চাষ করা হচ্ছে, তার ফলে পাহাড় ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ধস নামছে। এই ধস নামার যে কারণগুলো তোমরা শুনতে পাও খবরে টবরে, এই তার অন্যতম কারণ হচ্ছে এই অপরিকল্পিতভাবে ঝুম চাষ করা, যাতে পাহাড় ক্ষতিগ্রস্ত হয়। অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত, মানে এই যে স্যারের এই কথার সঙ্গে বলে রাখি, এটা কিন্তু অনেক যারা করেন তারা কিন্তু অসাধু উপায়ে করছেন, তারা কিন্তু একটা ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করছেন। অনেক সময় গোপনে কাজটা করা হয়, প্রশাসন উদ্যোগ নেয় না, কিন্তু আমরা চাইবো যে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে একদম বিজ্ঞানসম্মতভাবে আপনি যেটা বলেছেন প্রথম দিকে, যে কোনো কিছুই আমরা অনিয়ন্ত্রিতভাবে যদি করি তাহলে কিন্তু তার এফেক্ট পরিবেশের উপর পড়ে। আর আমরা জানি পরিবেশ কিছু দেয় না, পরিবেশ অলওয়েজ রিটার্ন করে, পরিবেশ কিন্তু তার রিটার্নটা করবে। তুমি যদি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবেশের সৃষ্টি করো, তাহলে স্যার কি বললেন, ওজোন স্তরে তার এফেক্ট হবে, ওজোন স্তরে ফাটল তৈরি হবে এবং সেখান থেকে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে ঢুকবে, যার ফলে ক্ষতি কিন্তু আমাদের হয়ে থাকবে। আমরা চলে আসি একটা বর্ষা অরণ্য। হ্যাঁ, বর্ষা অরণ্য আমাজন। বর্ষা অরণ্য আর এই এমন অরণ্য যেখানে প্রচুর বৃষ্টিপাত, আসলে বর্ষা অরণ্য বলতে কি, প্রচুর অক্সিজেন ছাড়ছে, প্রচুর জলীয় বাষ্প ছাড়ছে, তাহলে জলীয় বাষ্প উপরে ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। এইটা হচ্ছে জলচক্র, তো এটা বলাই আছে। তাহলে বর্ষা অরণ্যে যত ঘন জঙ্গল হবে, যত সবুজ উদ্ভিদ থাকবে, যত বৃক্ষজাতীয় উদ্ভিদ থাকবে, সে তত বেশি জলীয় বাষ্প নির্গত করবে এবং সে তত বেশি বৃষ্টিপাত হবে। এই ঘন জঙ্গলের ডেনসিটি অনুযায়ী সেই অরণ্যগুলোকে আমরা বলি বর্ষা অরণ্য। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাজন হচ্ছে একটা বর্ষা অরণ্যের উদাহরণ। সেই জন্যই তো বলা হচ্ছে যে এত অক্সিজেন ছাড়ে, পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আজকে পৃথিবীতে যে অক্সিজেনটা জানো তো, অক্সিজেনও কিন্তু সীমিত, অক্সিজেন যাচ্ছে আসছে, অক্সিজেন ওই ভগবান সৃষ্টি করে দেবে না, অক্সিজেনও সেই চক্র আছে, অক্সিজেনও যা আছে তাই রিটার্নের মাধ্যমে হচ্ছে। সব যদি এইভাবে শুষে ধ্বংস করে যায় তাহলে পৃথিবীতে দূষণ ক্ষমতা প্রচুর বেড়ে যাবে। এই হচ্ছে বর্ষার। একদমই। আরেকটা কথা একটু তোমাদের অ্যাড করে দিই, পৃথিবীতে নিরক্ষরেখা তোমরা জানো, পৃথিবী যদি ভূগোলক তোমরা দেখো তাহলে একদম তার মাঝখান থেকে যে রেখাটা গেছে তাকে নিরক্ষরেখা বলে, 0 ডিগ্রি অক্ষাংশে। এবার এই নিরক্ষরেখার উপর দিকে 23.5 ডিগ্রি এবং নিচের দিকে 23.5 ডিগ্রি, এই যে এই অংশটাকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি প্রায় সোজাভাবে লম্বভাবে কিরণ দেয়। এই অংশগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় ক্রান্তীয় অংশ। ক্রান্তীয় অঞ্চলেই কিন্তু সব থেকে বেশি এই বর্ষা অরণ্য দেখতে পাওয়া যায়। এবং তোমরা যদি একটু ম্যাপটাকে এঁকে মানে ভূগোলকটা এঁকে যদি তোমরা দেখতে পারো, তাহলে সেখানে কিন্তু স্পষ্টত দেখতে পাবে যে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর বড় বড় বর্ষা অরণ্যগুলো তৈরি হয়েছে। বেশ, থ্যাংক ইউ স্যার, খুব ভালো ভালো কোশ্চেন আপনি রেখেছেন। আমি চলে আসছি 5 নম্বর প্রশ্নে। টিভি স্ক্রিনে উত্তরবঙ্গের বনভূমির সংকট আমাদের। এবারে আমরা তো এত বড় বড় কথা বললাম, এবারে আমরা একটু আমাদের যে পশ্চিমবঙ্গের বিষয়টা, উত্তরবঙ্গে জানো ডুয়ার্স আছে, তরাই আছে, সেখানে শাল, গামার, খয়ের শিশু, আমলকি, প্রচুর রোডোডেন্ড্রন, প্রচুর গাছ জন্মায়। এখন উত্তরবঙ্গের বনভূমির সংকট বলতে আর কি বলবো, একই কথা বারবার রিপিট করতে হচ্ছে। কোচবিহারে ওই যে অযোধ্যা পাহাড়ে আগুন লাগলো, উত্তরবঙ্গে অসাধুভাবে শিলিগুড়ি ওই অঞ্চলটাতে অসাধুভাবে শাল গাছ কাটা হচ্ছে, প্রমোটিং হচ্ছে, শাল গাছ কাটা হচ্ছে এবং শাল গাছ চোরা পথে সেই শাল গাছ কেটে তোমাদের এখানে এই যে আমরা বাজারে প্রচুর কাঠ পাই, প্রচুর কাঠ দেখতে পাচ্ছি, কাঠ কাটা হোক, শাল গাছও কাটতে হবে, গাছের তো বয়স হবে, গাছ মরবে, তাকে কাটা হবে, কিন্তু তার তো একটা নির্দিষ্ট রেগুলেশন আছে। অথবা আরও ব্যাপার আছে, আমি যদি 2টো শাল গাছ কাটি তাহলে আমি 4টে শাল গাছের চারা রোপণ করব। যেটা বলা হয় আমাদের একটা দেশ যেটা সবুজ, সে আমাদের প্রতিবেশী দেশ ভুটান, সেখানে পরিবেশ দূষণ 0, কারণ এখানে বলাই হয়েছে যে 30% মাত্র বসবাস বা 40%, 60% বন থাকবে এবং তাদের বলাই হয়েছে প্রত্যেককে 30টা করে বা একটা, আমার মনে নেই, একটা চারা গাছ তাকে রোপণ করতে হবে। তাহলে উত্তরবঙ্গের এই যে গাছগুলো, শাল, সেগুন, মহুয়া, আমলকি, শিশু, এই যে গাছগুলোকে অনিয়ন্ত্রিতভাবে কাটা হচ্ছে, সেই কাটার পরে যদি তাদের চারাটা রোপণ করা হতো তা করা হচ্ছে না। এটা একটা সংকট। আর একটা সংকট কি, চা বাগানের সংকট। চা শিল্পে প্রচুর শ্রমিক কর্মসংস্থান করে, চা শিল্পে প্রচুর গরিব মানুষ, প্রচুর মানুষ তার উপর নির্ভর করেন। চা শিল্পের সংকট মানে ওই যে বললাম
অপরিকল্পিতভাবে যখন খুশি পাহাড়ের ঢাল কেটে চা চাষ করা হচ্ছে, সয়েল ইরোশন হচ্ছে, চা বাগানগুলো পরপর ধ্বংস হয়ে যাচ্ছে, ধস নামছে। তারপরে কি হচ্ছে, ওই উত্তরবনের বনগুলি, এই যে বিভিন্ন প্রাণী, হরিণ, ছোট ছাগল, বুনো ছাগল, খরগোশ, বুনো মোরগ, ময়ূর, এগুলো কি হচ্ছে, এগুলো যদি ওই উত্তরবঙ্গের বনভূমি অঞ্চল না পায় তাহলে তারা বেঁচে থাকতে পারবে না। তাহলে এই প্রজাতিগুলো কি হচ্ছে, অবলুপ্ত হচ্ছে। চিতাবাঘ খাদ্য পাচ্ছে না বলে চিতাবাঘ এই প্রাণীগুলোকে ধ্বংস করছে। আবার চিতাবাঘকে ধ্বংস করার জন্য মরণ মানে ফাঁদ টাঁত পেটে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এক সিংহ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। হাতি, আমি আগেও বলেছি যে হাতির খাদ্যের অভাব হচ্ছে বলে হাতি লোকালয়ে বেরিয়ে আসছে। লোকালয়ে বেরিয়ে এলে কী হয় তা তো সংবাদপত্র টিভিতে বারবারই দেখছো। ধান ক্ষেত ধ্বংস করছে, গাছ ধ্বংস করছে, বাড়ি উপড়ে ফেলছে। এইটা হচ্ছে উত্তরবঙ্গের সামগ্রিক বনসংকট। একদমই স্যার, আরেকজন রয়েছে মনে হয় কেউ ফোনে, আমি কথা বলবো একটু। কে আছো ফোনে? হ্যালো, আমি খোবাইশালী মন্ডল বলছি, নদিয়া জেলা থেকে। হ্যাঁ বলো, কি প্রশ্ন তোমার? বিশ্ব উষ্ণায়নের দুটি কারণগুলি লেখো। হ্যাঁ, বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে, আমি আগেও বলেছি, বিশ্ব উষ্ণায়ন কারণ হচ্ছে পরিবেশ দূষণের ফলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এর বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের যে পৃথিবীর ছাদ, ওজোন স্তর, এই ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাকে বলা হয় ওজোন হোল। ওজোন হোল হলে আমাদের কি হচ্ছে, পরিবেশ থেকে আল্ট্রাভায়োলেট রেস আসছে, আমার পৃথিবীকে উত্তপ্ত করছে। এটা একটা কারণ বিশ্ব উষ্ণায়ন। আর একটা কারণ হচ্ছে যে সূর্যরশ্মি, যখন আজকে দিনের বেলায় সূর্যরশ্মি যে তাপটা আমাদের পৃথিবীতে দিচ্ছে, সেই তাপটা আবার বিকিরিত হয়ে ফিরে যাবে উপরের দিকে, আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে। কিন্তু এই বিকিরণ হয়ে যদি উপরের দিকে না ফিরতে পারে, তাহলে তার তাপমাত্রা গ্রহণ করলো কিন্তু তাপ ছাড়তে পারলো না, তাহলে সে উত্তপ্ত হবে। উত্তপ্ত হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাবে, মেরু অঞ্চলের বরফ গলবে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে, বন্যা, ভূমিক্ষয়, ঝড়, আয়লা, আমফান এরকম অনেক রকম হবে। 2 নম্বর হচ্ছে সমুদ্র অঞ্চলের আমাদের সুন্দরবন বা বিভিন্ন অঞ্চলের বদ্বীপগুলো তার ধ্বংস হবে। সমুদ্রের লোনা জল স্থলভাগের মিষ্টি জলের সঙ্গে মিশে স্থলভাগের জলসংকট তৈরি করবে, প্রাণীর অস্তিত্ব বিপন্ন হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা আজকে যেটা দেখতে পাবে যে সামুদ্রিক মাছ এবং নদীর মাছ, মিষ্টি জলের মাছ, এই বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে বলে এগুলো আর পাওয়া যাচ্ছে না। এই প্রজাতিগুলো অবলুপ্ত হবে। অনেক মাছ তো আস্তে আস্তে মানে বাজার থেকে চলেই গেছে। দেখবে একটু বাড়ির যারা বড়, তোমার বাবা বা জেঠু বা যদি দাদুরা থাকেন, তো একটু গল্প করবে। দেখো, গল্প করলেও নলেজ বাড়ে। তো গল্প করলে শুনতে পারবে বা বুঝতে পারবে যে প্রচুর কিন্তু মাছ যেগুলো আমরা বাজারে এখন আর পাই না। ওই জন্য সবাই বলে দেখবে চালানি মাছ। চালানি মানে কি, যেটা বাইরে থেকে আসছে বা ভেড়িতে, বা ভেড়িতে বাণিজ্যিক উপায়ে করা হচ্ছে। স্বাভাবিকভাবে পুকুর থেকে জাল ফেলে মাছ ধরার ছবিটা কিন্তু বাণিজ্যিকভাবে কমেছে। কেউ ডোমেস্টিকভাবে ধরতে পারে গৃহ কাজে 2-1 জন খাবার জন্য, কিন্তু সেটা বাজারে রপ্তানি করা বা বাজার থেকে বিক্রি করার ক্ষেত্রে কিন্তু অপ্রতুলতা এসছে, যেটা স্যার বলছিলেন। আচ্ছা, কে আছো ফোনে? আচ্ছা, আমাদের 8 শেষ হয়ে যাবে। 8 শেষ হয়ে যাবে। হ্যাঁ, কে আছো ফোনে? কেউ কে আছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো? আমি অর্ণব চ্যাটার্জি বলছি। অর্ণব, বলো কি প্রশ্ন তোমার অর্ণব? ঝুম চাষ কি? হ্যাঁ, ঝুম চাষ হয়েছে বাবা, বলে দেওয়া হয়েছে। ঝুম চাষ আলোচনা হয়েছে। তুমি একটু সিটিভিএন এর এডুকেশন অনলাইনে গিয়ে তুমি প্রোগ্রামটা আপলোড হলে দেখতে পাবে, একটু দেখে নিও, স্যার বলেছেন। আচ্ছা স্যার, এবারে আমরা দুটো ভাবে আমাদের আবার 9-এর ক্লাস আছে। বনের উপর নির্ভরশীল কিভাবে, বনকে কিভাবে রক্ষা করা যায়, এবারে দুটো প্রশ্ন একসঙ্গে বলে দিচ্ছি। বনের উপর নির্ভরশীল হচ্ছে বনের থেকে আমরা মধু থেকে, মোম থেকে, বিভিন্ন উদ্ভিদ প্রজাতি থেকে মধু, মোম এইসব থেকে আমরা এগুলো তো পাই, বন কাঠ পাই, বন থেকে আমাদের অর্থনীতি, সুন্দরবন অঞ্চলের অর্থনীতি অনেকটাই বনের উপর নির্ভর করে। তারপরে কাঠ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পশ্চিম মেদিনীপুরে আরাবাড়ি অঞ্চলে শাল গাছকে কেন্দ্র করে সেখানে একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তৈরি হয়েছে। ওখানে একটা মানুষজন সেই শাল গাছের বনকে রক্ষা করে তার উপর নির্ভরশীল। মধু থেকে, মোম থেকে আরও অনেক কিছু আমরা গৃহস্থালির উপাদান থেকে, বন থেকে পাই। সবচেয়ে উপকারিতা হচ্ছে বন আমাদের অক্সিজেন দেয়, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে। আর বনকে রক্ষা করার জন্য আইন প্রণয়ন করতে হবে, আমাদের সচেতন হতে হবে, ডিজিটাল মিডিয়ামে আরও বেশি প্রচার করতে হবে, কঠোর আইন, বন্য সুরক্ষা আইন প্রণয়ন, যে বিভিন্ন বন্য সুরক্ষা আইনের মধ্যে বাঘ সংরক্ষণের আইন, হাতি সংরক্ষণের আইন, বন্য পরিবেশ দিবস, এই যে দিবসগুলো সব তো খাতায় কলমে লেখা থাকে, সেগুলো কি প্রকৃতভাবে
মানে তার নিয়ন্ত্রণ মানে এগুলো প্রকৃতভাবে ইমপ্লিকেশন করার জন্য প্রয়োগ করার চেষ্টা করতে হবে, শুধু খাতায় কলমে রেখে দিলে হবে না। সেই জন্য আমাদেরও উদ্যোগ হতে হবে, সরকার প্রশাসন জনসাধারণকে উদ্যোগ হতে হবে। ঠিক, আমরা চলে আসছি নবম শ্রেণীতে। তোমরা টিভি স্ক্রিনে দেখে নাও, নবম শ্রেণীর চ্যাপ্টার নিয়ে আলোচনা আজকে করবেন স্যার। চ্যাপ্টার রয়েছে জীববিদ্যা এবং মানব কল্যাণ। জীববিদ্যা এবং মানব কল্যাণ নবম শ্রেণীর চ্যাপ্টার। তাতে প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ, অনাক্রমতা বলতে কি বোঝো? এবারে অনাক্রমতা হচ্ছে, আমরা অনাক্রমতা বলতে কি বোঝায় আমি সেটা বুঝছি। দেখো, একটা ছোট উদাহরণের সাহায্যে বলছি, হয় না তা নয়, তবু বলছি। একবার চিকেন পক্স হলে কারণ, আর দ্বিতীয়বার জেনারেলি হয় না, 95% ক্ষেত্রে জেনারেলি হয় না। আমি এই উদাহরণ দিয়ে আনছি, বলছি মানে চিকেন পক্স যখন হলো আমাদের হলো বা আমাদের হলো, তখন চিকেন পক্সের জীবাণুটা আমাদের দেহে, ভাইরাসের জীবাণুটা আমাদের দেহে প্রবেশ করলো। কেউ 2-4 দিন 15 দিন আমাদের ওই গায়ে গুটি গুটি হলো, এই অসুখ টসুখ হলো। তার ফলে কি হলো, চিকেন পক্সের প্রতিরোধী একটা অ্যান্টিবডি আমাদের তৈরি হয়ে গেল, যাতে ভবিষ্যতে কোনো চিকেন পক্সের জীবাণু আমাদের দেহে প্রবেশ করলেও সেটা আর আমাদের দেহে চিকেন পক্স রোগ তৈরি করতে পারবে না, মানে একটা টি সেল তৈরি হয়ে গেল। টি সেল। এখন অনাক্রমতা হচ্ছে কি, অনাক্রমতা হচ্ছে এটাই যে আমাদের শরীরের বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুর মাধ্যমে যে ক্ষতিকারক প্রোটিন বা অ্যান্টিজেন প্রবেশ করে, সেই অ্যান্টিজেনকে প্রতিহত করার জন্য যে প্রোটিন জাতীয় পদার্থ তৈরি হয় তাকে বলা হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলাকে বলা হয় ইমিউনিটি বা অনাক্রমতা। বাহ, ভেরি গুড। মানে এই অনাক্রমতা শব্দটি কিন্তু বর্তমান পরিস্থিতির সঙ্গে অনেকটা সাজস্যপূর্ণ। সবাই ইমিউন হতে চেষ্টা করছে, সবাই ইমিউনিটি গ্রো করার চেষ্টা করছে। একদমই ঠিক। সবাই আমরা হলুদ আমলকি অনেক কিছু খাচ্ছি। মারাত্মক, হ্যাঁ মারাত্মক। তবে একটা কথা বলে রাখি যে কোনো সিচুয়েশনে যদি আমি ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করি, তাহলে সেটা অনেকটা দীর্ঘসূত্রী সময় নেবে। তো কাজেই আমাদের অল টাইম ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করা উচিত। মানে শরীরের দিকে নজর দেওয়া, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করা, ডেইলি ডিসিপ্লিনড লাইফ, একদমই সেটা অবশ্যই করা উচিত। হঠাৎ করে মনে হলো আর করলাম, এটা কিন্তু নয়। আচ্ছা, চলে আসছি আমরা দ্বিতীয়। এবারে সহজাত অর্জিত অনাক্রমতা, এটা খুব ইম্পর্টেন্ট। সহজাত হচ্ছে আমরা যখন জন্মাই, তখন মায়ের জন্মানোর পরে মা একদিনের পর থেকে আমাদের একটা দুধ খাওয়ান বাচ্চাকে। সেই দুধটা হচ্ছে হলুদ রঙের, তার নাম হচ্ছে কোলেস্টেরাম। সেই কোলেস্টেরাম যে দুধটা খাওয়ান, এই দুধে এই কোলেস্টেরামের মধ্যে অ্যান্টিবডি থাকে, সেখান থেকে তৈরি হয় আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই কোলেস্টেরামের মধ্যে অ্যান্টিবডি IgA বলে একটা অ্যান্টিবডি থাকে, এবং সেটা আমাদের সহজাত। অর্থাৎ সেই যে অ্যান্টিবডি আমরা পেলাম এবং আমাদের যে অনাক্রমতা তৈরি হলো, সেটা আমার মৃত্যুর পর্যন্ত বডিতে থাকবে। আর কি, আর মায়ের পেটে যখন আমরা ছিলাম, গর্ভাবস্থায় যখন আমরা ছিলাম, তখন কি হচ্ছে, আমাদের IgG বলে একটা অ্যান্টিবডি ছিল, সেটা অমরা থেকে, আমাদের মায়ের রক্ত থেকে অমরার মধ্যে এসে তৈরি হয়েছে। অর্থাৎ যে অ্যান্টিবডি আমরা, যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা মায়ের দেহ থেকে পাই, জন্মসূত্রে পাই, তাকে বলা হয় সহজাত অনাক্রমতা। আর অর্জিত অনাক্রমতা তো অনেকেই জানো, সেটা হচ্ছে বাচ্চার 5 দিনের মাথায়, 21 দিনের মাথায়, তারপরে 6 মাসের মাথায়, 1 বছর, 7 মাসের মাথায়, 9 মাসের মাথায়, 1 বছরের মাথায়, 1.5 বছর, 2 বছর বুস্টার ডোজ। এই যে বাইরে থেকে ইনজেকশন বা টিকা বা ভ্যাকসিন, এর মাধ্যমে যে অনাক্রমতা আমাদের দেহে তৈরি হয়, তাকে অর্জিত অনাক্রমতা বলে। একদম। আমরা পরের কোয়েশ্চেন একটু দেখে নিই। পরের কোয়েশ্চেনটা তোমরা, এটা একটু ভুল আছে, ক্র্যান্টিজেন হয়ে গেছে, ওটা হবে অ্যান্টিজেন। হ্যাঁ, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কাকে বলে? অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেনটা হচ্ছে, আমি আগেই বলেছি, আমাদের দেহে যে ভাইরাস, জীবাণুর মাধ্যমে যে ক্ষতিকারক প্রোটিন আমাদের দেহে প্রবেশ করে, তাকে আমরা বলবো অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন কিন্তু খুব প্রোটিন নয়, সেটা পলিস্যাকারাইড হতে পারে, গ্লাইকোপ্রোটিন হতে পারে, লাইকোপ্রোটিন হতে পারে, গাইকোপলিস্যাকারাইড, বিভিন্ন যৌগ হতে পারে, তার মাধ্যমে আমাদের দেহে যেটা প্রবেশ করে। তাহলে কি বললাম, অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি বিভিন্ন প্রকৃতির হতে পারে। এই অ্যান্টিজেন প্রবেশ করার পরে প্লাজমাতে যে প্রতিরোধী প্রোটিন তৈরি হয়, তাকে অ্যান্টিবডি বলা হয়। বাট অ্যান্টিবডি কিন্তু অলওয়েজ প্রোটিন ধর্মী। তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির পার্থক্যটাও আমি বলে দিলাম, আর ডেফিনেশনটাও বললাম। অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি বিভিন্ন হলেও অ্যান্টিবডি সবসময় প্রোটিন
দ্বারা গঠিত। আর অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিজেন হচ্ছে বিজাতীয় প্রোটিন, আর অ্যান্টিবডি হচ্ছে কৃত্রিমভাবে তৈরি হওয়া প্রোটিন। এই বেশ, আমরা পরের প্রশ্নে চলে আসছি। একটি অ্যান্টিবডির গঠন একটি বলো। অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডির গঠন হচ্ছে অ্যান্টিবডিতে কি আছে, অ্যান্টিবডিতে একটা ভারী চেন আর একটা হালকা চেন আছে, একটা ভারী চেন আছে এবং আরেকটা হালকা চেন আছে। এবারে এই ডাইসালফাইড বন্ধনী দ্বারা, এই ডাইসালফাইড ভারী চেন আর একটা হালকা চেন আছে, এই ভারী চেন আর হালকা চেন আছে। এটা কীরকম আছে, এখানে এই অ্যান্টিবডিতে একটা ভারী চেন আছে আর একটা হালকা চেন আছে, এটা হচ্ছে অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডিতে আছে এই দেখো একটা ওয়াই সেপেট, আবার এই ওয়াই সেপেটের সঙ্গে আর একটা আছে এইখানে, এটা হচ্ছে ওয়াই সেপেট, ওয়াই সেপেটের সঙ্গে একটা ওয়াই সেপেটের একটা আমি আঁকছি, একটা এক্সট্রা একটা তৈরি হয়ে গেছে। যাই হোক, এখন এই যে ওয়াই সেপেট বডি, এটা হচ্ছে ওয়াই সেপেট বডি, এইটা হচ্ছে একটা অ্যান্টিবডির গঠন, এইটা হচ্ছে একটা অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডির গঠন। এখন এই অ্যান্টিবডিটা হচ্ছে অ্যান্টিবডিটা তোমার এই যে দুটো ওয়াই সেপেট গঠন দেখলে, তার মধ্যে এগুলো তোমার পরস্পর ডাইসালফাইড বন্ধনী দ্বারা, এইগুলো পরস্পর ডাইসালফাইড বন্ধনী দ্বারা এটা পরস্পর যুক্ত, ডাইসালফাইড বন্ধনী দ্বারা এরা পরস্পর যুক্ত, এই পরস্পর। এখন এর মধ্যে এই একটা, এটা হচ্ছে এই যে চেনটাতে বলছি, এই চেনটা হচ্ছে ভারী চেন, এই চেনটা হচ্ছে ভারী চেন, এই চেনটা হচ্ছে ভারী চেন, আর এই যে চেনটা তার পাশে যে এটা ভারী চেন, আর তারপরে যে চেনটা হচ্ছে এই চেনটা, এটা হচ্ছে হালকা চেন, এই চেনটা হচ্ছে হালকা চেন, আর এটা হচ্ছে ভারী চেন। এবারে এই ভারী এবং হালকা চেনের মাঝখানে একটা পরিবর্তনশীল অঞ্চল আছে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে একটা পরিবর্তনশীল অঞ্চল। এই পরিবর্তনশীল এই যে দুটো পোর্শন, এইখান থেকে এই অংশটা বা এইখান থেকে এই অংশটা, এটা সবসময় সবাইয়ের ক্ষেত্রে ঠিক থাকে। কিন্তু এই যে পরিবর্তনশীল অঞ্চল, এইটা এই যে মাঝখানে এমনি দাগ মেরে দিলাম তার উপরে পোর্শনে, এটা ভ্যারি করতে পারে। এটা কি, এই অঞ্চলটার সঙ্গে অ্যান্টিজেন যোগ হতে পারে, অ্যান্টিজেন যোগ হতে পারে। এই ভারী চেনকে বলা হয় এইচ, তোমাদের বইতে আছে এইচ চেন, আর হালকা চেনকে আই চেনও বলা যেতে পারে। এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ফ্র্যাগমেন্টেড সাইট, এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি এখানে যুক্ত হয়। বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন, আমাদের মানে ম্যান টু ম্যান, বডি টু বডি এটা ভ্যারি করে, যে এখানে এটা পরিবর্তিত অঞ্চল, এখানে এই অ্যান্টিজেন যোগ হবে, এর সঙ্গে এই জায়গাটাতে অ্যান্টিজেন যোগ হবে এবং অ্যান্টিবডি ঠিক থাকবে, অ্যান্টিজেন যোগ হবে, এই অঞ্চলটা পরিবর্তিত হতে পারে। আর দুটোর মধ্যে ডাইসালফাইড বন্ধনী আছে, এই হচ্ছে তোমার মোটামুটি অ্যান্টিজেন অ্যান্টিবডির গঠন। আর অ্যান্টিবডির প্রকৃতি হচ্ছে, অ্যান্টিবডি মূলত 5 প্রকার হতে পারে: আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। আইজিএ এবং আইজিজি এই দুটোর কথা আমি তোমাদের বললাম। আইজিএম এটাও সবচেয়ে বড় আকারের একটা অ্যান্টিবডি, এটা বি লিম্ফোসাইটে থাকে, এটা বি লিম্ফোসাইটে এটা থাকে এই ধরনের অ্যান্টিবডি। আর আইজিডি এটা খুব কম পরিমাণে থাকে, আইজিইও খুব কম পরিমাণে থাকে। আর এই যে অ্যান্টিবডি, এটা ইমিউনোগ্লোবিন জাতীয়, ইমিউনোগ্লোবিন প্রোটিন জাতীয়, এইটা হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে, এরপরের প্রশ্ন। আমরা আরেকজন রয়েছে মনে হয় ফোনে, আমি একটু কথা বলে নিই। কে আছো ফোনে? হ্যালো, হ্যালো, রিম্পা দাস বলছি। কে বলছে? একটু জোরে বলো। রিম্পা দাস বলছিলাম। আচ্ছা বলো, কি প্রশ্ন তোমার? হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন বলো, শুনতে পাচ্ছি। হ্যালো, রিম্পা দাস বলছিলাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, তোমার প্রশ্নটা বলো। প্রশ্নটা হচ্ছে, প্যারাসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংস করে কোন ধরনের ক্ষমতা? হ্যাঁ, আরেকবার বলো। পদ্ধতিতে, কি পদ্ধতিতে? প্যারাসাইটোসিস পদ্ধতিতে ও রোগজীবাণু ধ্বংস করে কোন ধরনের ক্ষমতা? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে কোন ধরনের রক্তকণিকা?
তাই হবে। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, ঠিক আছে, শ্বেত রক্তকণিকা। বেশ। আরেকজন রয়েছে, কে আছো? হ্যালো, হ্যালো হ্যাঁ বলো, কে বলছো? হ্যালো, হ্যাঁ, নাম বলো, একটু জোরে বলো। রঞ্জনা রানা বলছি। হ্যাঁ বলো, কি প্রশ্ন তোমার, বলো। রঞ্জনা রানা, হ্যাঁ বলো বলো বলো। রঞ্জনা রানা বলছি। ইন্টারফেরন অনাক্রমতা কাকে বলে? ইন্টারফেরন অনাক্রমণতা কাকে বলে? ভাইরাস যখন আমাদের দেহে প্রবেশ করে, ভাইরাসকে ধ্বংস করার জন্য, ভাইরাসকে সৃষ্টি করার জন্য যে রাসায়নিক তৈরি হয় বস্তু, তাকে ইন্টারফেরন বলে। হ্যাঁ, সেইটাকে বলা হয় ইন্টারফেরন। বেশ, আমরা টিভি স্ক্রিনে দেখে নিই একটি অ্যান্টিবডির, এটা মনে হয় আমরা করলাম না, করলাম, হ্যাঁ। অ্যান্টিবডির গঠন। তারপরেরটা দেখো 5 নম্বর, এবারে হচ্ছে কোষ ভিত্তিক এবং রসভিত্তিক এইটা খুব ইম্পর্টেন্ট। অনাক্রমতা কাকে এবারে বলে? আমি বলছি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তোমরা জিজ্ঞেস করলে না, তাই এবারে তোমাদের বলি, তোমরা আমাদের রক্তে, তোমরা এর আগের চ্যাপ্টারে পড়ে এসছো যে রক্তের রক্তকণিকা হচ্ছে লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। শ্বেতকণিকার মধ্যে দানাদার, দানাবিহীন, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। এবারে এসো লিম্ফোসাইট। এখন এই লিম্ফোসাইট দু প্রকার হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট, আমি প্রথমে টি লিম্ফোসাইটের কথা বলবো। তোমাদের বলেছি কোষভিত্তিক অনাক্রমতা, সেটা টি লিম্ফোসাইটের যে অনাক্রমতার জন্য দায়ী তাকে বলা হয় কোষভিত্তিক অনাক্রমতা। বি লিম্ফোসাইট যে অনাক্রমতার জন্য দায়ী তাকে বলা হয় রসভিত্তিক অনাক্রমতা। এবারে টি লিম্ফোসাইট কি? এই টি লিম্ফোসাইট কোত্থেকে তৈরি হয়? এই টি লিম্ফোসাইট অস্থিমজ্জা থেকে তৈরি হয় এবং থাইমাস গ্রন্থি, লোহিত অস্থিমজ্জা থেকে তৈরি হয় এবং থাইমাস গ্রন্থি গলায় থাকে, প্রবেশ করে। অস্থিমজ্জাটা কি? তোমরা খাসির মাংস খেয়েছো, পাঁঠার মাংস খেয়েছো, হাড়টা চুষেছো, হাড়টা চুষলে দেখবে যেটা বেরিয়ে আসে সেটাই হচ্ছে অস্থিমজ্জা। এই অস্থিমজ্জা আমাদেরও আছে, আমাদের পিছনে যে মেরুদণ্ড, হাড়ের মধ্যে যে গহ্বরে যে বস্তুগুলো থাকে অ্যাকচুয়ালি বোন ম্যারো বা অস্থিমজ্জা বলা হয়। এই অস্থিমজ্জা থেকে টি লিম্ফোসাইট উৎপন্ন হয় এবং গলায় থাইমাস গ্রন্থিতে এটা পরিণত লাভ করে এটা কি করে? তোমার টি লিম্ফোসাইটে পরিণত হয় এবং লসিকা গ্রন্থিতে আশ্রয় লাভ করে। তাহলে কি বললাম? অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থিতে পরিণত লাভ করে লসিকা গ্রন্থিতে সজ্জিত হয়, এটাকে বলা হয় টি লিম্ফোসাইট। এটা ম্যাক্রোফাজযুক্ত অ্যান্টিজেনকে ধ্বংস করে, এটাকে বলা হয় কোষভিত্তিক অনাক্রমতা। বি লিম্ফোসাইটটা কি? বি লিম্ফোসাইটটা হচ্ছে তোমার কোথায় থেকে তৈরি হয়? বি লিম্ফোসাইট অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, অস্থিমজ্জাতেই পরিণত লাভ করে এবং রক্তে অ্যান্টিজেন প্রবেশ করার পরে তার সঙ্গে সরাসরি যুক্ত হয়। বি লিম্ফোসাইট প্রথমে ব্লাস্ট কোষে পরিণত হয়, তারপরে প্লাজমা কোষে পরিণত হয়, দিয়ে তাকে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া করে ধ্বংস করে, তাকে বলা হয় রসভিত্তিক অনাক্রমতা। তাহলে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইটের কী পার্থক্য পড়ালাম? টি লিম্ফোসাইট অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থিতে পরিণত লাভ করে, বি লিম্ফোসাইট অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়ে অস্থিমজ্জায় পরিণত লাভ করে। টি লিম্ফোসাইট কোষভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী আর বি লিম্ফোসাইট রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। বি লিম্ফোসাইট লসিকা গ্রন্থিতে সঞ্চিত হয়ে টি লিম্ফোসাইট সক্রিয় কোষে পরিণত হয়ে অ্যান্টিজেনকে ধ্বংস করে, বি লিম্ফোসাইট প্লাজমা কোষ তৈরি করার মাধ্যমে অ্যান্টিজেনকে ধ্বংস করে। এই বেশ, আমরা চলে আসছি পরের প্রশ্ন। টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আচ্ছা। এটাও এমন একটা প্রশ্ন যার সঙ্গে বর্তমান সম্প্রতি মানে প্রভূত যোগ। এই বি সময় আছে আর কটা 7টা বোধহয় প্রশ্ন আছে, তাহলে হ্যাঁ, বি 7টা। লিম্ফোসাইট রসভিত্তিক আর কোষভিত্তিক নিয়ে আর একটু বলা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, বলুন। বলি বলি হ্যাঁ, আচ্ছা, ভালো লাগবে, নিশ্চিত। ছেলে মেয়েদেরও ভালো লাগবে। এখন টি লিম্ফোসাইট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে হেল্পার, তোমাদের আছে হেল্পার টি কোষ, একটা হচ্ছে হেল্পার টি কোষ, একটা হচ্ছে কিলার টি কোষ, আর একটা হচ্ছে সাপ্রেসর টি কোষ। এই হেল্পার টি কোষ কি? এই হেল্পার টি কোষ, হেল্পার মানে সাহায্য করে। এ কী করে সাহায্য করে? ওই তো বিল টিম্পলের উৎপন্ন হলো ওই অস্থিমজ্জা থেকে থাইমাস গ্রন্থি, লসিকা গ্রন্থি। এটা কি করে? বি লিম্ফোসাইটকে সক্রিয় করে।
বি লিম্ফোসাইটকে সক্রিয় করে লিম্ফোকাইন বলে একটা উৎসেচক নিঃসৃত করে, যা বি কোষ থেকে অ্যান্টিবডি নিঃসৃত হয়, যা অ্যান্টিজেনকে ধ্বংস করে। তাহলে হেল্পার টি কোষ কী করে? বি লিম্ফোসাইটকে সাহায্য করে, লিম্ফোকাইন উৎসেচক নিঃসৃত করে, অ্যান্টিবডিকে ধ্বংস করে, আর কিলার টি কোষ কী করে? এই কিলার টি কোষ কিন্তু সরাসরি, তুমি যেটা ফ্যাগোসাইটোসিস বলছিলে, সরাসরি অ্যান্টিজেনকে ধ্বংস করে। এবং অ্যান্টিজেনকে কী করে ধ্বংস করে? সরাসরি অ্যান্টিজেনের উপর আক্রমণ করে, অ্যান্টিজেনের যে কোষ প্রাচীর তাকে ছিদ্র করে ভিতরে ঢুকে যায় এবং তাকে ধ্বংস করে। এই টি লিম্ফোসাইটটা ক্যান্সার কোষকে বিনষ্ট করে। তোমরা যাদের ক্যান্সার হয়েছে শুনতে পারো কেমোথেরাপি, রেডিওথেরাপি। কেমোথেরাপির কথা শুনতে পেরেছো? এই কেমোথেরাপি হচ্ছে এই টি লিম্ফোসাইট। এই কেমোথেরাপি দেওয়া হয় যাতে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে সরাসরি। আর সাপ্রেসার টি কোষ কি? এইটা হচ্ছে হেল্পার টি কোষ দ্বারা এটা সক্রিয় হয়। এটা নিজস্ব অনাক্রমতার জন্য, নিজস্ব অনাক্রমতন্ত্র দ্বারা আক্রান্ত না হয়, যাতে এটা একটা অন্য জিনিস। আমাদের এই যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম না যে অনাক্রমতা বেড়ে যাচ্ছে, আমাদের একটা ডিজিজ আছে, তাকে বলে অটো ইমিউন ডিজিজ। মানে আমাদের নিজস্ব যে অনাক্রমতা আছে, আমাদের শরীরেও অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে, এমন যদি এমন একটা অসুখ আছে যাকে বলে অটো ইমিউন ডিজিজ। অর্থাৎ ইমিউনিটি দরকার, কিন্তু ইমিউনিটি যদি হাইপার ইমিউনিটি হয়ে যায় সেটা আরও মারাত্মক ক্ষতিকারক। তাতে কোনো রকম ওষুধ কাজ করতে পারে না। তার জন্য এই হাইপার ইমিউনিটিকে ধরে অটো ইমিউনিটি যদি ডিজিজ হয়, অটো ইমিউন ডিজিজ, তার জন্য আবার ওষুধ খেতে হয় এবং সেটা খুব ক্ষতিকারক, সেটাকে কন্ট্রোল করবার জন্য খুব ক্ষতিকারক। এই যে সাপ্রেসার টি কোষ করে কি, আমাদের যে নিজস্ব অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে তাকে যেন ওই হেল্পার বা কিলার টি কোষ ধ্বংস না করে, তার জন্য সে চেষ্টা করে। আমি বলতে ভুলে গেছিলাম, আরেকটা টি কোষ আছে স্মৃতিধর টি কোষ। তোমাদের একটা ধারণা হতে পারে, জন্মের সময় মার থেকে আমরা টি লিম্ফোসাইট সব পেলাম, ইমিউনোগ্লোবিন পেলাম, তারপরে আজকে আমাদের মৃত্যু পর্যন্ত 70-80 যে যতদিন বাঁচে তার পর্যন্ত থাকলো কি করে? এখানে হচ্ছে স্মৃতিধর, স্মৃতিটুকু থেকে যাক। অর্থাৎ এই টি লিম্ফোসাইট স্মৃতিধর টি কোষ আছে, তারা কোষের মধ্যে থেকে যায়। এই যে স্মৃতিধর টি কোষ, এইডস অ্যাকচুয়ালি কোনো ডিজিজ নয়, এটা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ। বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অর্থাৎ যে অনাক্রমতাটা আমরা অর্জন করেছি তার ডেফিসিয়েন্সি হচ্ছে। এইডস হচ্ছে আরএনএ ভাইরাস একটা রোগ। এই রোগটা এইটা করলে আমাদের যে স্মৃতিধর টি কোষ, যেটা আমাদের বডিতে সঞ্চিত আছে, যেটা প্রয়োজনের সময় অ্যান্টিজেন আক্রমণ করলে তাকে ধ্বংস করবে, এই স্মৃতিধর টি কোষগুলোকে ধ্বংস করে দেয়। অর্থাৎ আমাদের টোটাল ইমিউন সিস্টেমটাকে ধ্বংস করে দেয়। এই রোগীকে এমন জায়গায় যদি রাখা হয় যে মুক্ত ভাইরাস মুক্ত বায়ু নেবে, ব্যাকটেরিয়া মুক্ত জল পান করবে, সে সারা জীবন বেঁচে থাকবে, কিন্তু সেটা তো সম্ভব নয়, ইট ইজ ইম্পসিবল। অতএব আর এইডস হচ্ছে আরএনএ ভাইরাস গঠিত রোগ। এই প্রসঙ্গে একটা বলি, আজকে এই যে তোমাদের করোনা ভাইরাস, এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস গঠিত রোগ। এবারে এই ব্যাকটেরিয়া ডিএনএ ভাইরাস বা ডিএনএ ব্যাকটেরিয়া গঠিত রোগের প্রতিষেধক তৈরি করা খুব সোজা, আরএনএ ভাইরাসের প্রতিষেধক তৈরি করা খুব কষ্ট। এটা প্রতিনিয়ত তার চরিত্র পরিবর্তন করছে। কেন? না, আমরা সবাই জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, কিন্তু উল্টো পথে আরএনএ থেকেও ডিএনএ তৈরি হতে পারে। এই আরএনএ ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, যাই হোক, সেটা অনেক বড় ব্যাপার। এই আরএনএ ভাইরাসের চরিত্র পরিবর্তন হচ্ছে। সেই জন্য আজকে যে ভ্যাকসিন নিয়ে পৃথিবীর এত তাবড় বিজ্ঞানী, তাবড় দেশগুলো মাথা খুঁটে মরছে, পারছে কেউ পারছে না, তার কারণ হচ্ছে এই ভাইরাসের চরিত্রটাই আলাদা। এবারে এইটা হচ্ছে টি কোষ সম্বন্ধে বললাম। এবারে বি লিম্ফোসাইটের দুটো ভাগ, একটা প্লাজমা কোষ, একটা হচ্ছে স্মৃতিধর কোষ। বি লিম্ফোসাইট কি হয়? বি লিম্ফোসাইটও কি করে? ব্লাস্ট কোষ বিভাজিত একটা ক্লোন গঠন করে, অর্থাৎ অনেকগুলো বি লিম্ফোসাইট মিলে সেটাকে তারপরে তোমার প্লাজমা কোষ তৈরি করে, অ্যান্টিবডি ক্ষরণের পর সেটা অ্যান্টিজেনকে ধ্বংস করে। তারও স্মৃতিধর কোষ আছে, যে কোষগুলো কোষের মধ্যে সারা জীবন জমা থাকে অ্যান্টিজেন অ্যাটাক করার পর। এইবারে আমরা টিকা। বেশ, আমরা চলে আসছি পরের প্রশ্ন, একটু দেখে নিই। টিকা ও ভ্যাকসিন কাকে বলে? টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্ন, এই টিকা ও ভ্যাকসিন কাকে বলে? টিকা ও ভ্যাকসিন প্রায় একই কথা। টিকা ও ভ্যাকসিন একই কথা। এটা হচ্ছে
কি হচ্ছে যে মানে দুঃখটাকে সয়ে সয়ে নিলে, দুঃখটাকে যদি একটু একটু করে দেওয়া হয় তাহলে বড় দুঃখে বিচলিত হয় না। কথাটা হচ্ছে তাই, যদি কষ্টটাকে একটু একটু করে সহ্য করা যায় তাহলে সহ্য শক্তি বাড়ে, এইটা তো আমরা জানি। তেমনিভাবে টিকা বা ভ্যাকসিন হচ্ছে কি, যে রোগের জীবাণু তাকে মাইল্ড কনসেন্ট্রেশনে, মানে কম কনসেন্ট্রেশনে শরীরে ঢুকিয়ে দেওয়া হলো। আচ্ছা, সে এমন করলো, কিছুটা লক্ষণ সে প্রকাশ করলো কিন্তু শরীরে ক্ষতি করতে পারলো না। যেমন বাচ্চাদের দিলে, টিকা দিলে কি হয়, একটু জ্বর হলো, 2-3 দিন বাচ্চা ঘ্যান ঘ্যান করলো, সর্দি, মায়ের কোল ছাড়লো না, তার মানে ওই যে অ্যান্টিজেনটা ঢোকানো হয়েছে কিন্তু সে চরম ক্ষতি করতে পারবে না, কম ঘনত্বে তাকে ঢোকানো হয়েছে। সেটা কাজ করার পরে সেটা কি তৈরি করবে, সেটা অ্যান্টিবডি তৈরি করবে। অর্থাৎ নিষ্ক্রিয়ভাবেও হতে পারে, মানে এটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে জীবাণুকে সক্রিয় জীবাণুকে মাইল্ড কনসেন্ট্রেশনে ঢোকানো যেতে পারে, বা জীবাণুকে মেরে ফেলে সেই মৃত জীবাণুকে ঢোকানো যেতে পারে। এইটা হচ্ছে টিকা। মানে টিকা মানে হচ্ছে যে কোনো জীবাণুর নির্দিষ্ট রোগের জন্য দায়ী কোনো জীবাণু মৃত বা জীবিত অবস্থায় নিষ্ক্রিয়ভাবে দেহে প্রবেশ করিয়ে ওই রোগ বা ওই রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার নাম হচ্ছে টিকা। আর ভ্যাকসিন মানে টিকা দেওয়াকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন। খুব সুন্দর। আমি চলে আসি 7 নম্বর প্রশ্ন, এটাই আমাদের শেষ প্রশ্ন, এরপর আমাদের অনুষ্ঠানও প্রায় শেষের দিকে। 7 নম্বর হচ্ছে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের বাহক, লক্ষণ ও প্রতিকার লেখো। এবং এটা এমন একটা সময় যে সময় কিন্তু ডেঙ্গু সংক্রমণের সম্ভাবনা প্রত্যেক বছরই আমি এটা দিয়েছি, মানে এইটা আরো অনেক ডিজিজ তোমাদের আছে, এইটা তো সম্ভব নয় সবকিছু বলা এই ছোট ক্লাসের মধ্যে সম্ভব নয়। তো ম্যালেরিয়াটা বলি, কেননা এটা তো আমাদের বর্তমান ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণী। প্লাজমোডিয়াম ভাইভাক্স, ম্যালেরিয়ার 4টে ভাগ আছে প্রজাতি অনুযায়ী: প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম হোবেল, প্লাজমোডিয়াম ফ্যালসিফারাম। বিভিন্ন ধরনের ম্যালেরিয়া তৈরি করে, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ওই প্লাজমোডিয়াম ফ্যালসিফারাম যেটা, সেটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, মানে সেটা ক্ষতিকারক ম্যালেরিয়া। এখন ম্যালেরিয়া রোগ আমি ম্যালেরিয়া সম্বন্ধে বলি। এই ম্যালেরিয়া বা ডেঙ্গু হচ্ছে এইডস মশার দ্বারা, আর ম্যালেরিয়া বা ডেঙ্গু এটা হচ্ছে ম্যালেরিয়া বা ডেঙ্গু এরা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস, মানে স্ত্রী মশা দ্বারা। এটাও জানো যে স্ত্রী মশা কেন, পুরুষ মশা নয় কেন, কারণ স্ত্রী মশার দিয়ে থাকে, চোষক নল থাকে, তারাই কেবলমাত্র রক্ত শোষণ করতে পারে, কিন্তু পুরুষ মশা থাকে না, তারা ফুলের মধু টুধু এইসব খায় দেয়। এইবার স্ত্রী মশা, ওটা স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া আক্রমণ করলো। ম্যালেরিয়াতে দেখা যাচ্ছে, আমি আরও অনেক ডিটেলসে যাচ্ছি না, সংক্ষেপেই বলছি, ম্যালেরিয়াতে আরবিসিকে অ্যাটাক করে, লোহিতকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে ভেঙে দেয়, হিমোগ্লোবিনকে ভেঙে দিয়ে কাজ করতে দেয় না। হিমোগ্লোবিন লৌহগঠিত রঞ্জক, এই লৌহগঠিত রঞ্জক হিমোগ্লোবিনটা কি হয়, প্লীহা এবং যকৃতে জমা থাকে, প্লীহা এবং যকৃতে জমা পড়ে, প্লীহার আকার বেড়ে যায়, স্পিনোমেগালি বলে, আর হেপাটোমেগালি মানে লিভার বেড়ে যায়, ক্রমাগত জ্বর আসে, অ্যানিমিয়া হয়, লোহিতকণিকার পরিমাণ কমে যায়। এইটা হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণ। এবং ম্যালেরিয়া আমাদের দেহতে, মশার দেহে হয়, মশা বা আমাদের দেহে স্পোরোজয়েড বলে একটা আছে, সেই স্পোরোজয়েডের মাধ্যমে এটা কি করে সংক্রামিত করে। কাঁপুনি দিয়ে জ্বর আসে, তারপরে ঘাম দিয়ে জ্বর ছাড়ে, এইগুলো হচ্ছে ম্যালেরিয়া। এবারে ডেঙ্গু হচ্ছে স্ত্রী, ওই যে এডিস মশা। এবারে ডেঙ্গুতে কি হয়, ডেঙ্গুতে আমাদের দেওয়া হচ্ছে, আমাদের ব্লাডে ডেঙ্গুতে প্লেটলেটের সংখ্যাটা কমে যায়। ডেঙ্গু হলে তো NS1 টেস্ট করতে হয়। এখন প্লেটলেট কি কাজ করে এটা জানা দরকার। এই যে প্লেটলেট শুধু এটা কি, আমাদের রক্ত কণিকার মধ্যে 3টে আছে: লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এখন এই লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, লোহিত কণিকা তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিমাণ করে, শ্বেত কণিকা তো অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করে, রোগ প্রতিরোধ করে, অনুচক্রিকা কি করে, রক্ততঞ্চনে সাহায্য করে। এখন প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে এই রক্ততঞ্চনে সাহায্য করে, পাশাপাশি এটার মানে অনুচক্রিকার আরেকটা কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাতেও সাহায্য করে। আচ্ছা, এবারে রক্ততঞ্চন, রক্তটা দেহের বাইরে বেরোলে তঞ্চিত হয়, কিন্তু দেহের মধ্যে থাকলে তঞ্চিত হয় না, কারণ একটা রাসায়নিক পদার্থ নিশ্চিত করে যাতে আমাদের লোহিত কণিকা, এই প্লেটলেটটা আমাদের দেহে রক্ততঞ্চন হয় না। ডেঙ্গুতে প্লেটলেটের পরিমাণ অসংখ্যভাবে কমে যায় বলে কি হয়,
এই রক্তটা তার ভিসকোসিটি পরিবর্তন করে, তখন দেখা যায় রক্তটা চামড়া ফেটে, মলদ্বার, অ্যানাস, পেনিস প্রভৃতি দিয়ে বা চামড়া ফেটে যখন কমে যায় কন্টিনিউয়াসলি, তখন রক্তটা বেরিয়ে আসে এবং রক্তটা ব্লাডের মধ্যে ক্লটিং করে, হার্ট অ্যাটাক করে এবং জেনারেলি হার্ট অ্যাটাকেই মারা যায়, যাদের ডেঙ্গুতে এটা দেখা যায়। এবং সেই জন্য হচ্ছে যে ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য, ডেঙ্গু যে এইডস মশকি দ্বারা প্রতিরোধ করার জন্য আমাদের তো বিভিন্ন ধরনের মেজারমেন্ট নেওয়া হয়েছে। এই হচ্ছে মোটামুটি ম্যালেরিয়া আর ডেঙ্গুর মোটামুটি লক্ষণ বা বললাম। ডেঙ্গুতে তো জ্বর আসে, তারপরে তো লক্ষণগুলো কাশি, সর্দি, গলা ব্যথা, এবং ডেঙ্গু রোগী যদি প্লেটলেট সংখ্যা মোটামুটি যদি তোমার 70,000 এমনি থাকে, কত 1,80,000, এটা যদি 70,000-এর নিচে যাতে না কমে সেটা দেখা দরকার। 70-80,000 তাহলে ব্লাড দিতে হয়, এটা দেখা দরকার। এই হচ্ছে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মোটামুটি আইডিয়া। বেশ আমরা আলোচনা করলাম অষ্টম এবং নবম শ্রেণীতে। আমরা কি একটা ফোন পাবো? বেশ, আমি একটু স্যারের থেকে যাওয়ার আগে জিজ্ঞেস করে নিই যে এই সময় ছাত্রদের জন্য আপনার কি বক্তব্য থাকবে, কারণ 1-1.5 মিনিটের সময়। হ্যাঁ, ছাত্ররা সাজেশন কি থাকবে? তোমরা বাড়িতে বসো, বাড়িতে বসে যতটা সম্ভব সরকার নির্দেশিত স্যানিটাইজিং বা প্রতিরক্ষার যে হাত ধোয়া থেকে যা যা নিয়ম সরকার বলছেন সেটাকে তোমরা মেনটেন করো, এবং তোমাদের অভিভাবক যাতে মেনটেন করেন, বাড়ির বড়জনরা, গুরুজনরা, তাদেরকেও সেইভাবে নির্দেশ দাও। পড়াশোনার ক্ষেত্রে বলবো, তোমরা বাড়িতে বসে নিশ্চিন্ত মনে, দেখো একটা বিপর্যয় আছে, বিপর্যয় থাকতেই পারে, বিপর্যয়কে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, বিপর্যয়ের মোকাবেলা করব। তোমরা যেরকম বই পাচ্ছ, বিভিন্ন টিচাররা অনলাইন ক্লাস করছেন, ধৈর্য ধরে কনসেন্ট্রেশন রেখে তোমরা পড়া কখনো দিন বন্ধ থাকে না, জীবন কখনো থেমে থাকবে না, জীবন এগিয়ে যাবে, এই রোগও একদিন মুক্ত হবে। তাই বলে এই রোগ হয়েছে বলে, এই ভাইরাসের আক্রমণ হয়েছে বলে আমরা আমাদের নিত্যনৈতিক পড়াশোনা থেকে, আমাদের অভ্যাস চর্চা থেকে আমরা সরে আসবো, তা করো না। হয়তো বিরক্ত লাগছে, কিন্তু তার মধ্যেও তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাও, নিয়ম করে, রুটিন করে। বরং এখানে ডিসিপ্লিন এবং রুটিন লাইফ ইজ ভেরি এসেন্সিয়াল ফর এভরি স্টুডেন্ট। এই টাইমে স্কুল থাকলে একটা ডিসিপ্লিন এমনি তৈরি হয়ে যায়, কিন্তু এখন যেহেতু স্কুল কলেজ নেই, সেহেতু নিজেরা একটা ডিসিপ্লিন রুটিন লাইফ মেনটেন করো, পড়াশোনাটাকে চর্চার মধ্যে রাখো, এইটুকু। একদম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের হাতে আর আজকে সময় নেই। দেবেশ দাস এতক্ষণ ধরে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। স্যারের এত সুন্দর ক্লাস আমারও খুব ভালো লাগলো, অনেকগুলো বিষয় বুঝতে পারলাম, জানতে পারলাম। কিন্তু মাথায় রাখতে হবে যে এটা এই পুরো বিষয়টাকে একবার ক্লাসে শোনার পরে, মানে আমাদের এই অনুষ্ঠানে শোনার পর, তোমাদের উচিত হচ্ছে চ্যাপ্টারগুলোকে একবার নিজেরা খুব ভালো করে পড়ে নেওয়া। যদি একবার এখনই পড়ে নাও, মানে আজকে সানডেটাকে যদি তুমি কাজে লাগাও যে লাইফ সায়েন্সের অষ্টম শ্রেণীর জন্য বোন এবং পরবর্তীকালের নবম শ্রেণীর চ্যাপ্টার আমি আজকে দেখব, তাহলে কিন্তু তোমরা বিষয়টা আরও ভালো করে আত্মস্থ করতে পারবে। এবং কোয়েশ্চেন সিলেকশন করা, কি কোয়েশ্চেন হতে পারে, যেমন এখানে স্যার অষ্টম শ্রেণী থেকে আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম 7টা কোয়েশ্চেন ছিল, আর নবম শ্রেণীতেও আমরা 7টা কোয়েশ্চেন, 14টা কোয়েশ্চেন। এছাড়াও আর কি কোয়েশ্চেন হয় সেগুলো তৈরি করে যদি আমরা একটু স্টাডি করে নিতে পারি, তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়াটা অনেক বেশি সুবিধেজনক হবে। আর অবশ্যই স্যার নিজেও এঁকে দেখিয়েছেন, আঁকার দিকে একটু যদি যত্নবান হওয়া যায় এবং যিনি পরীক্ষার্থী, যিনি পরীক্ষা দিচ্ছেন, তিনি যদি শিক্ষককে এঁকে বুঝিয়ে দিতে পারে, তাহলে কিন্তু সেটা অনেক বেশি আত্মস্থ করতে সুবিধা হবে। টিচার বুঝতে পারবেন যে স্পেশাল এমফাসাইজ কোন কোন অংশে ছাত্রটি করতে চেয়েছে, তার নাম্বারটাও অটোমেটিক্যালি বাড়বে। আজকে এই পর্যন্তই। হাতে আর আজকে সময় নেই আমাদের, আজকে বিদায় নিতে হবে এডুকেশন অনলাইন থেকে। অবশ্যই আগামীকাল সোমবার সকাল 9:30টার সময় আবারও এই অনুষ্ঠান থাকছে। এখনকার মতো বিদায় নিচ্ছি, নমস্কার। মাওবাদী পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। শনিবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির ভুলাভেদায় উদ্ধার হয় মাওবাদীর পোস্টার। এটি আদৌ মাওবাদী পোস্টার নাকি আতঙ্ক ছড়ানোর জন্য টাঙানো হয়েছে পোস্টার, তা খতিয়ে দেখছে বেলপাহাড়ি থানার পুলিশ।
চোপড়া কাণ্ডে বিজেপি নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে বিজেপির আন্দোলন কর্মসূচি। শনিবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিজেপির তরফ থেকে আন্দোলন কর্মসূচি করা হয়। এদিন রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মীরা। খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা, আহত 24। পশ্চিম বর্ধমানের নদী